টেকসই অর্থনীতির বড় ভরসা হতে পারে কৃষি। অভিমত বিশ্লেষকদের। কৃষিভিত্তিক শিল্প বাড়ানোর তাগিদ। টেকসই যান্ত্রিকীকরণ, সুফল মিলতে পারে উৎপাদনে। যুবলীগের বহু প্রতীক্ষিত কমিটির 201 সদস্যের মধ্যে অনেক নতুন মুখ। ধানমন্ডিতে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নেতাকর্মীদের। পুনঃগণনাতেও বিপুল সংখ্যাগরিষ্ঠ বাইডেনের। রাজপথে ট্রাম্প সমর্থকদের বিক্ষোভ। নতুন প্রশাসনের সঙ্গে নানামুখী কাজের সম্ভাবনা দেখছেন পররাষ্ট্রমন্ত্রী। ইউএফা নেশনসের এ লিগে ইউক্রেনের বিপক্ষে জার্মানির জয়। অন্য ম্যাচে পর্তুগালকে 0-1 গোলে হারিয়েছে ফ্রান্স। নতুন সিনেমা মুক্তি না পাওয়ায় স্থায়ীভাবে হল বন্ধের আশঙ্কা। বিনিয়োগ উঠে না আসার শঙ্কায় প্রযোজকরা। সিদ্ধান্ত আসতে পারে আমদানি। অতিথি পাখির কলরবে মুখর জাহাঙ্গীরনগর ক্যাম্পাস। পরিবেশ ভালো থাকায় অন্য বছরের চেয়ে পাখির সংখ্যা বেশি বলছেন প্রাণী বিশেষজ্ঞরা। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 সকাল 10টার সংবাদে। আপনাদের সাথে আছে আমি তাবাসসুম আহমেদ। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। করোনার দ্বিতীয় ধাক্কায় যখন নতুন করে বিপর্যস্ত হচ্ছে পোশাক সহ বিভিন্ন শিল্প ও সেবা খাত, তখন কৃষি হতে পারে আগামী দিনে টিকে থাকার বড় ভরসা, এমন মত অর্থনীতি বিশ্লেষকদের। এক্ষেত্রে কৃষিভিত্তিক শিল্প এবং কর্মসংস্থান বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের। বলছেন, কৃষির উৎপাদন এবং প্রক্রিয়াজাতকরণের ক্ষেত্রে টেকসই যান্ত্রিকীকরণ এবং অপ্রচলিত কৃষি পণ্যের উৎপাদন বাড়ানো গেলে এ খাতে নতুন কর্মসংস্থান তৈরি করা সম্ভব। বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। কৃষি শুমারি 2019-এর তথ্য বলছে, দেশের প্রায় 47% পরিবার এখনও কৃষির উপর নির্ভরশীল। কৃষি নির্ভর বাংলাদেশে শিল্পের আধিপত্য বাড়লেও এখনও মোট দেশজ উৎপাদন বা জিডিপিতে এ খাতের অবদান প্রায় 14%। বিবিএস-এর করা শ্রমশক্তি জরিপ বলছে, দেশের মোট শ্রমশক্তির প্রায় 41% এখনও কৃষিতে নিয়োজিত। করোনাকালীন সময়ে ব্র্যাকের গবেষণায় উঠে আসে, মাত্র 1.5 মাসে কৃষকের ক্ষতি হয় 56,000 কোটি টাকা। তবে মহামারীর ধকল কাটিয়ে যখন অর্থনীতি কিছুটা গতি পায়, তখন বিশ্ব অর্থনীতিতে আবারও বিপর্যয়ের শঙ্কা ভারী হচ্ছে করোনার দ্বিতীয় ধাক্কায়। বিশ্লেষকরা বলছেন, করোনাকালীন এই ক্ষত কাটিয়ে আগামীতে দেশের অর্থনীতি টেনে তুলতে কৃষিভিত্তিক শিল্পের বিকাশ এবং এ খাতে কর্মসংস্থান বাড়ানোর বিকল্প নেই। গ্রামে মানুষ কৃষিতে, সবজিতে, অন্যান্য ক্ষেত্রে যদি সরকার আরো একটু নজর দেয়, তাহলে গ্রামে কর্মসংস্থান তৈরি করা অনেক সহজ হবে এবং যারা আজকে শহর থেকে গ্রামে চলে গেছে তারা নতুন কাজের সন্ধান পাবে। যেহেতু এই করোনাকালীন সময়ে নতুন করে কোনো ফ্যাক্টরি বা ব্যবসা প্রতিষ্ঠান চালু হচ্ছে না, সুতরাং তাদেরকে নতুন করে কোনো শিল্পে নিয়োগের কোনো সুযোগ থাকছে না। আমরা মনে করি এখানে কৃষি একটি বড় ভূমিকা পালন করতে পারে। করোনার দীর্ঘমেয়াদী সংকট কাটিয়ে উঠতে কৃষকদের প্রয়োজনীয় নগদ ভর্তুকি, কৃষিপণ্য মূল্য কমিশন গঠন, দুর্যোগকালীন কৃষি বাজার ও মূল্য ব্যবস্থাপনার জন্য বহু মন্ত্রণালয় ভিত্তিক সমন্বয় কমিটি গঠন করারও তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। সর্বোচ্চ চেষ্টা আমাদের করতে হবে যেন আমরা সব ধরনের খাদ্য যতটুকু সম্ভব নিজেরাই উৎপাদন করি এবং এটার জন্য যা যা সমর্থন প্রয়োজন সেটা আমাদেরকে যোগান দিতে হবে। এই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে এবং তার জন্য প্রয়োজন যেসব খাতে যুবকদের কর্মসংস্থান বেশি হতে পারে সেই ধরনের খাতগুলোকে প্রবৃদ্ধির সুযোগ করে দেওয়া। তরুণদের উদ্ভাবনীমূলক কৃষি প্রযুক্তি ও প্রশিক্ষণ নিশ্চিত করা গেলে কৃষিখাতে বাড়তি উৎপাদন সম্ভব, যা করোনা পরবর্তী খাদ্য সংকট মোকাবেলায় বড় ভূমিকা রাখবে বলে মত অর্থনীতি বিশ্লেষকদের। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। সম্মেলনের প্রায় 1 বছর পর ঘোষণা হলো যুবলীগের 201 সদস্যের পূর্ণাঙ্গ কমিটি। শনিবার বিকেলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন। প্রেসিডিয়াম সদস্য থেকে সদস্য পদে এসেছে অনেক নতুন মুখ। তৌফিক মাহমুদ মুন্নার প্রতিবেদন। দীর্ঘ 7 বছর পর গেল বছরের 23 নভেম্বর অনুষ্ঠিত যুবলীগের 7ম সম্মেলনে সংগঠনের নেতৃত্বে আসেন যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ মনির বড় ছেলে শেখ ফজলে শাম পরশ এবং মাইনুল হাসান খান নিখিল। আমি সম্পূর্ণ সততার সঙ্গে এই দায়িত্বগুলো পালন করব।
অবশেষে প্রায় 1 বছর পরে ঘোষিত হলো যুবলীগের বহুল আলোচিত পূর্ণাঙ্গ কমিটি। কমিটিতে প্রেসিডিয়ামে স্থান পেয়েছেন 16 জন, যুগ্ম সাধারণ সম্পাদক 5 জন। এছাড়া সাংগঠনিক সম্পাদক 9, সহসম্পাদক 37, উপসম্পাদক 21 এবং নির্বাহী সদস্য পদ পেয়েছেন 46 জন। প্রেসিডিয়ামে এসেছেন এফবিসিসির সভাপতি শেখ ফজলে ফাহিম, বিসিবি পরিচালক শেখ সোহেল, এমপিদের মধ্যে নিক্সন চৌধুরী, সেলিম আলতাফ জজ, জুয়েল আরং। অন্যদিকে যুগ্ম সাধারণ সম্পাদক পদে 5 জনের মধ্যে আছেন শেখ ফজলে নাইম ও সাংগঠনিক সম্পাদক পদে এসেছে সাবেক ছাত্রনেতারা। আইন বিষয়ক সম্পাদকে জায়গা পেয়েছেন ব্যারিস্টার সুমন। নির্বাহী 46 সদস্যের মধ্যে আছেন নাজির রহমান মঞ্জুর ছেলে, অর্থনীতিবিদ আশিকুর রহমান শান্ত। নতুন কমিটিতে বাদ পড়েছেন যুবলীগের গত কমিটির বিতর্কিত নেতারা। বয়স 55 বছরের বেশি হয়, বাদ পড়েছেন 70 জনের বেশি। তৌফিক মাহমুদ মুন্না, নিউজ 24, ঢাকা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন যুবলীগের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির নেতাকর্মীরা। সকালে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তারা। পরে বনানী কবরস্থানে যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মনি সহ 75-এর 15 আগস্টে নিহত সব শহীদদের প্রতি শ্রদ্ধা জানান যুবলীগ নেতাকর্মীরা। এ সময় যুবলীগ সভাপতি শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল সহ পূর্ণাঙ্গ কমিটি নেতারা উপস্থিত ছিলেন। সামনের সকল চ্যালেঞ্জ বা সকল নেতিবাচক উপকরণ অতিক্রম করে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য এবং দেশের যে উন্নয়ন সাধন হতে যাচ্ছে এই দশকে, তো সেইগুলো গতিশীল করার জন্য এই যুবলীগ 100% প্রস্তুত। যুক্তরাষ্ট্রের নির্বাচন প্রসঙ্গ। অ্যারিজোনার পর জর্জিয়াতেও জয় পেয়েছেন জো বাইডেন। এর মধ্য দিয়ে 306টি ইলেকট্রাল ভোট নিশ্চিত করে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এক বিরাট জয় পেলেন এই ডেমোক্রেট নেতা। আর 50টি অঙ্গরাজ্যের ভোট গণনার পর ট্রাম্পের ঝুলিতে পড়েছে 232টি ইলেকট্রাল ভোট। এ ঘটনায় পরাজয় মানবেন বলে গো ধরে থাকা প্রেসিডেন্ট ট্রাম্পের মুখেও শোনা যাচ্ছে নরম সুর। এদিকে দেরিতে হলেও জো বাইডেন ও কামালা হ্যারিসকে অভিনন্দন জানিয়েছে চীন। আসমাতুলির ডেস্ক রিপোর্ট। অবশেষে পরাজয় মানতেই হচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। মামলা, অভিযোগ সহ নিজের জয় নিশ্চিত করার সব সমীকরণই ভেস্তে গেছে তার। কারণ শেষ ভরসা অ্যারিজোনা ও জর্জিয়াতেও জো বাইডেনের কাছে পরাস্ত হয়েছেন তিনি। 1992 সালের পর প্রথম জর্জিয়াতে ডেমোক্রেটদের কাছে ধরাশায়ী হল রিপাবলিকানরা। 2 অঙ্গরাজ্যের 27টি ইলেকটোরাল ভোট জিতে ডেমোক্রেট বাইডেন রিপাবলিকান ট্রাম্পের বিপক্ষে এক বিশাল জয় পেয়েছেন। যদিও গেল শনিবারই ম্যাজিক ফিগার 270টি ইলেকটোরাল ভোট পেয়ে জয় নিশ্চিত করেন বাইডেন। আর নর্থ ক্যারোলাইনার 15টি ইলেকটোরাল ভোট জিতে ট্রাম্প পেয়েছেন মোট 232টি ভোট। এর মধ্য দিয়ে 2016-র মতো 2020-এ এসেও একই ইলেকটোরাল ভোট নিয়ে জয় পরাজয় নির্ধারিত হল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে। তবে সে সময় ট্রাম্প পেয়েছিলেন 306টি এবং পরাজিত প্রার্থী হিলারি ক্লিন্টন পেয়েছিলেন 232টি ইলেকটোরাল ভোট। এই ঘটনায় হোয়াইট হাউসে নিজেকে আরও 4 বছর ধরে রাখার সব রাস্তা বন্ধ হয়ে গেল প্রেসিডেন্ট ট্রাম্পের। তাই তো ওই দিনই এক সংবাদ সম্মেলনে পরাজয় মেনে নেয়ার খানিকটা আভাস দিলেন তিনি। এখনো লকডাউন দেওয়ার কথা ভাবছি না আমি, তবে পরবর্তীতে প্রশাসন এসে কি করে সেটা তাদের বিষয়, আর আমি প্রেসিডেন্ট থাকবো কিনা তা সময় বলে দিবে। এদিকে অবশেষে জো বাইডেনকে অভিনন্দন জানিয়েছে চীন। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত 46তম প্রেসিডেন্টকে অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া ও জাপান অভিনন্দন জানানোর 24 ঘন্টা না পেরোতেই শুক্রবার শি জিনপিং সরকার অভিনন্দন জানিয়েছে জো বাইডেন ও কামালা হ্যারিসকে। আসমাতুলি, নিউজ 24। নির্বাচনে জালিয়াতির প্রশ্নে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিযোগের পক্ষে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে রাস্তায় নেমেছে তার সমর্থকরা। শনিবার ওয়াশিংটন সহ বিভিন্ন শহরে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। 3 নভেম্বরের নির্বাচনে পরাজয় স্বীকার না করে ভোট কারচুপির অভিযোগ তুলে আইনি লড়াইয়ে নেমেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তাকে সাহস দিতেই এই বিক্ষোভ সমাবেশ করেছে ট্রাম্প সমর্থকরা। পূর্ব ঘোষিত এই বিক্ষোভ র্যালির আয়োজকরা বিভিন্ন স্থানে এক এক নামে এই আন্দোলন পরিচালনা করছেন। কোথাও মেক আমেরিকা গ্রেট এগেইন মার্চ ফর ট্রাম্প, আবার কোথাও স্টপ দ্য স্টিল বলে আখ্যা দিচ্ছেন তারা। ওয়াশিংটনে আয়োজিত সবচেয়ে বড় বিক্ষোভ মিছিলে অংশ নেয় কয়েক হাজার আন্দোলনকারী। এদিকে বামপন্থী কয়েকটি গ্রুপ ট্রাম্পের সমর্থকদের ওই র্যালির বিরুদ্ধে পাল্টা কর্মসূচি দিলেও
কোথাও বড় ধরনের কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। এদিকে ক্ষমতায় টিকে থাকতে আইনি লড়াইয়ে নেমেও খুব একটা সুবিধা করতে পারেনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনে অনিয়ম ও ভোট কারচুপির অভিযোগে করা বেশ কয়েকটি মামলায় এরই মধ্যে হেরে গেছে রিপাবলিকান প্রচারণা শিবির। এই অবস্থায় তার সমর্থকরা শনিবার যখন রাস্তায় নেমে বিক্ষোভ করছিল, তখন ট্রাম্প নর্দার্ন ভার্জিনিয়াতে ন্যাশনাল ক্লাবে গলফ খেলছিলেন। আবারও দেশের খবর। বাসে অগ্নিসংযোগের ঘটনায় আওয়ামী লীগ বিএনপির পাল্টাপাল্টি অভিযোগ চলছে। 14 মামলায় 32 জনকে আটকের প্রতিবাদে বিএনপি মহাসচিবের অভিযোগ, সরকার তাদের এজেন্টদের দিয়ে বাস পুড়িয়েছে। আর ওবায়দুল কাদের বলছেন, নির্বাচন ও আন্দোলনে জনগণ থেকে প্রত্যাখ্যাত হয়ে বিএনপি আগুন সন্ত্রাসের মাধ্যমে মানুষ পুড়িয়ে প্রতিশোধ নিতে চাইছে। এই ঘটনায় জড়িতদের পরিচয় মিলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আলী তালুকদারের প্রতিবেদন। গত বৃহস্পতিবার রাজধানীর অন্তত 8টি স্থানে বাসে অগ্নি সংযোগের ঘটনায় একে অপরকে দোষারোপ করছে আওয়ামী লীগ ও বিএনপি। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে এর পরপরই রাজধানী থেকে আটক করা হয় বিএনপির 30 জনের বেশি নেতাকর্মীকে। শনিবার জাতীয় প্রেস ক্লাবে বিএনপির এক প্রতিবাদ সমাবেশে মির্জা ফখরুল এ বিষয়ে সরকারের তীব্র সমালোচনা করেন। মির্জা ফখরুল অভিযোগ করেন, সরকারের এজেন্টরাই বাস পুড়িয়েছে। অত্যন্ত সুপরিকল্পিতভাবে নির্বাচন ব্যবস্থাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে। 9টা বাস পুড়িয়েছিল। আমরা এই তীব্র ভাষায় এই নাশকতার আমরা নিন্দা করেছি, আমরা কার্যকর করেছি এবং আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, বিএনপি কোন সন্ত্রাসে বিশ্বাস করে না। রাজশাহীর বাগমারায় এক দলীয় সম্মেলনে ঢাকা থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে ওবায়দুল কাদের বলেন, নির্বাচন ও জনগণ থেকে প্রত্যাখ্যাত হয়ে বিএনপি তার প্রতিশোধ নিচ্ছে বাস পুড়িয়ে। কর্মসূচির নামে জনগণের শান্তি বিনষ্টের কোনো অপচেষ্টা করলে বাংলাদেশ আওয়ামী লীগ জনগণকে সাথে নিয়ে এর সমুচিত জবাব দেবে। কোনো অপশক্তিকে জনজীবন সম্পদের ক্ষতি করতে আমরা দেব না। এদিকে ডিএনপির মুখপাত্র জানিয়েছেন, দাহ্য পদার্থ, ককটেল সহ গ্রেপ্তারকৃত ও জড়িতদের দলীয় পরিচয় মিলেছে। তাদের সহযোগী কারা ছিল এবং তারা কাদের নির্দেশনায় তারা এই কাজগুলো করেছেন, সেই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব। আমরা যতটুকু তদন্তে পেয়েছি তাদের দলীয় পরিচয় আছে এবং আমরা দলীয় পরিচয় যাই থাকুক না কেন আমরা এই বিষয়ে কঠোর অবস্থানে আছি। একই বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সিসি ক্যামেরা দেখে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। ভিডিও ফুটেজের মাধ্যমে তাদেরকে আমরা অনেকগুলোকে আমরা চিহ্নিত করেছি। আমাদের নিরাপত্তা বাহিনী যথেষ্টভাবে তৎপর রয়েছে। আধুনিক সময়ে এই অগ্নিসন্ত্রাস কাম্য নয় বলে মন্তব্য করেন তিনি। সন্ত্রাসের রাজ্য। আলী তালুকদার, নিউজ 24, ঢাকা। এবছর 10 আউটস্ট্যান্ডিং ইয়াং পারসন TOYP অ্যাওয়ার্ড 2020 পেয়েছেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সুবহান। সমাজের বিভিন্ন ক্ষেত্রে অনন্য ভূমিকা রাখার জন্য এ পুরস্কারে ভূষিত হন সাফওয়ান সুবহান। শনিবার রাতে রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে আয়োজিত বর্ণিল অনুষ্ঠানের মধ্য দিয়ে এই অ্যাওয়ার্ড প্রদান করে তরুণ ব্যবসায়ীদের আন্তর্জাতিক সংগঠন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল বাংলাদেশ, যেখানে সাফওয়ান সুবহান সহ 10 জন খ্যাতনামা তরুণ নেতৃত্বকে TOYP অ্যাওয়ার্ড প্রদান করা হয়। তারা হলেন শেখ তন্ময় এমপি, ক্রিকেটার আকবর আলী, আন্তর্জাতিক খ্যাতিমান গলফার মোহাম্মদ সিদ্দিকুর রহমান, ঢাকা চেম্বারের সভাপতি শামস মাহমুদ, এনভাই গ্রুপের পরিচালক তানভীর আহমেদ, জনপ্রিয় গায়ক হৃদয় খান, মানবাধিকার কর্মী ও সাংবাদিক নবনীতা চৌধুরী, 10 মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ রেজাউল কবির। অ্যাওয়ার্ড পাওয়ার পর অনুভূতি প্রকাশ করতে যে সাফওয়ান সুবহান বলেন, আমাদের যে সম্মানটা দেওয়া হয়েছে তাতে আমরা দেশ ও জাতিকে আরো বেশি সেবা দিতে উৎসাহ পাব। Inspirational towards the youth community of Bangladesh, যে আমরা we are excelling and আমাদেরকে যে রেকগনিশনটা দেওয়া হচ্ছে, it will give us more inspiration to do better for our nation. সকলের যে চেষ্টাটার যে ফলটা সেটা আমরা ধরেন কিছুটা খুঁজে পাচ্ছি আজকে। আমরা ইনশাল্লাহ আগামীতে আমাদের মতন আরও যারা আসবে কিংবা আমাদের দেখে যারা আরও কাজ করতে আগ্রহ হবে তাদের জন্য আরও যেন প্রত্যাশা, আমাদেরকে দেখে যেন প্রত্যাশাটা বাড়ে কিংবা ভালো কাজ করার ইচ্ছা থাকে।
সংবাদের এই পর্যায়ে নিচ্ছি বিরতি, আমাদের সাথেই থাকুন। আবারও স্বাগত, আপনারা দেখছেন নিউজ 24 সকাল 10টার সংবাদ। আল্লামা শফির মৃত্যুর পর আজ প্রথম হেফাজতে ইসলামের কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। হাটহাজারী মাদ্রাসায় এই মুহূর্তে চলছে সেই প্রস্তুতি। আমরা সরাসরি চলে যাব সেখানে, যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ জায়েদ। জায়েদ, কাউন্সিলের প্রস্তুতির কি খবর রয়েছে আপনার কাছে? কাউন্সিলের মধ্যে শুরু হয়েছে হেফাজতের যে নেতৃবৃন্দ রয়েছেন বর্তমান কমিটির, মাওলানা জুনায়েদ বাবনগরী সহ অন্যান্য নেতৃবৃন্দ এর মধ্যে উপস্থিত হয়েছেন। আমরা দেখেছি আজকের এই কাউন্সিলে 5 শতাধিক কাউন্সিলর অর্থাৎ প্রতিনিধি তারা উপস্থিত হয়েছেন। তারা এখানে তাদের মতামতের ভিত্তিতেই মূলত হচ্ছে হেফাজতের পরবর্তী নেতৃত্ব ঠিক হবে। হেফাজতের আমির সহ হেফাজতে ইসলামের পূর্ণাঙ্গ যে কেন্দ্রীয় কমিটি, সেই কমিটি আজকে নির্ধারণ করা হবে তাদের মতামতের ভিত্তিতে। এই সম্মেলনের মধ্যে শুরু হয়েছে, আমরা একটু আগে যেটি দেখেছি, নেতৃবৃন্দরা এখানে এসেছেন। এটি চলবে সব মিলিয়ে আর কি, একেবারে ঘোষণা পর্যন্ত দুপুর 2টো পর্যন্ত চলার কথা রয়েছে আমরা যতটুকু জেনেছি। যারা এখানে আসছেন মেহমানরা, তারা হচ্ছে এখানে তাদের নাম নিবন্ধন করা আছে, সেই নামের জন্য যে কার্ড বরাদ্দ আছে সেই পরিচয়পত্র সেটি নিয়ে তারা হচ্ছে এই সম্মেলনে প্রবেশ করছেন। তো এখন সম্মেলন শুরু হয়েছে, এখনও অনেকে 1-2 জন আসছেন, সম্মেলনটি এখনও চলছে। পরবর্তীতে হয়তো আরও বিস্তারিত জানাতে পারবো সম্মেলনের ফলাফল কী হলো, বা প্রতিনিধিরা নেতৃত্বের হিসাবে বা নেতা হিসেবে কাদেরকে নির্ধারণ করেছেন সেটি ঘোষণা হলে জানাতে পারবো। পরবর্তী সংবাদে হয়তো আরও বিস্তারিত জানাতে পারবো যে এই প্রতিনিধি সম্মেলনের আর কি কি তথ্য পাওয়া গেল। তাবাসসুম। জায়েদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, চট্টগ্রামের হাটহাজারী থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী শেখ জায়েদ সেখানকার সবশেষ খবর জানাতে। দেশে করোনায় আরও 14 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে প্রাণহানির সংখ্যা দাঁড়ালো 6173-এ। গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে 11,795টি। এর মধ্যে নতুন শনাক্ত 1,531। এ পর্যন্ত মোট শনাক্ত 4,30,496 জন। নতুন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 1,462 জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 3,47,849 জন। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গত 24 ঘন্টায় করোনায় রোগী শনাক্তের হার 12.98%, আর এখন পর্যন্ত শনাক্তের হার 17.03%। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 80.80%, আর শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.43%। নির্বাচনের পর যুক্তরাষ্ট্রে গেল 1 সপ্তাহ ধরেই করোনা ভাইরাস সংক্রমণের রেকর্ড করে চলেছে। দেশটিতে গেল 24 ঘন্টায় আক্রান্ত হয়েছে 1,57,000-এর বেশি মানুষ। মৃত্যু হয়েছে 1,260 জনের। বিশেষজ্ঞরা বলছেন আগামী 1 বছরে আরো 1 লাখ মানুষের মৃত্যু হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রে। কিন্তু করোনার এমন পরিস্থিতিতেও লকডাউনে যাবেন না বলে স্পষ্ট জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে প্রেসিডেন্ট আশা প্রকাশ করেছেন আগামী এপ্রিল নাগাদ সবার কাছে করোনা ভ্যাকসিন পৌঁছে যাবে। সারা বিশ্বে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 5,43,00,000, আর মোট প্রাণহানি হয়েছে 13,17,000-এর বেশি মানুষের। এদিকে সংক্রমণ আরো বাড়তে থাকায় রেড জোন আরো বাড়িয়েছে ইতালির সরকার। এদিকে ইউরোপের বেশিরভাগ দেশে লকডাউন জারি থাকলেও কমছে না ভাইরাসের সংক্রমণ। ফ্রান্সকে টপকে একদিন ইতালিতে সর্বোচ্চ 37,000 মানুষ আক্রান্ত হয়েছে। এই অবস্থায় দেশটির বিভিন্ন স্থানে জারি করা রেড জোনের পরিধি বাড়ানোর ঘোষণা দিয়েছে গুইসেপ কন্তে প্রশাসন। সময় হল আরেকটি বিরতির, আমাদের সঙ্গে থাকুন। আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সকাল 10টার সংবাদ। রংপুর অঞ্চলে পুরো দমে চলছে ধান কাটা ও মাড়াইয়ের কাজ। বিস্তারিত জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাইল করিম মানিক। এবছর রংপুরে আমন ধানের উৎপাদন কেমন দেখছেন? এছাড়া কৃষকরা ন্যায্য মূল্য পাওয়ার ব্যাপারে কি বলছেন?
তাবাচ্ছুম, আপনাকে ধন্যবাদ। এবছর দফায় দফায় বন্যার কারণে কিছুটা আমনের ফলনের বিঘ্ন ঘটলেও দাম ভালো পাওয়ায় কিন্তু কৃষকরা বেজায় খুশি। ইতিমধ্যেই চলছে পুরো দমে কাটা মারাই। আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরার চোখে যে কৃষকরা মাঠে তারা ধান কাটছে এবং তারা ধান নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে। অর্থাৎ মাঠ জুড়ে এখন কৃষকের ব্যস্ত সময় কৃষকরা পার করছে। কালই কিন্তু নবান্ন উৎসব, এই নবান্ন উৎসবের প্রস্তুতিও কিন্তু চলছে প্রতিটি গ্রামে গ্রামে রংপুর অঞ্চলের। আর একটি বিষয় বলে রাখি, রংপুর অঞ্চলে এবার 8,23,000 হেক্টর জমিতে এবার আমন উৎপাদন লক্ষ্যমাত্রা হয়েছিল, কিন্তু বন্যার কারণে কৃষি বিভাগ জানিয়েছে কিছুটা ফসল উৎপাদনে বিঘ্ন ঘটেছে। তো এই বিঘ্ন ঘটলেও যেহেতু এখন পর্যন্ত দাম ভালো পাচ্ছে কৃষকরা, তাই এই পরিস্থিতিতে মানে দাম যদি ভালো থাকে, দাম অব্যাহত থাকে, তাহলে কৃষকদের আগামী দিনগুলো ভালো যাবে বলে কৃষকরা আমাদেরকে জানিয়েছে। তো এই ছিল রংপুর থেকে আমার কাছে সর্বশেষ। ফিরে তাবাচ্ছুম আপনার কাছে স্টুডিওতে। মানিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, রংপুর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী রেজাউল করিম মানিক। প্রকৃতিতে শীতের আগমনী বার্তা, গ্রামগঞ্জে শীতের পোশাক গায়ে চড়াতে শুরু করেছেন মানুষ। শীতের আমেজ জানান দিয়ে অতিথি পাখির আগমনে মুখর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসও। বড় সারস, সরালি, পিচার্ড, ফ্লাই পেচার সহ নানা নামের পাখির খেলা শাপলা ফুলের মাঝে। ক্যাম্পাস দীর্ঘদিন বন্ধ থাকায় উপযুক্ত পরিবেশ পেয়েছে যেন পাখিগুলো। নাজমুল হুদার তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সবুজ প্রকৃতির জন্য বেশ নামডাক রয়েছে সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের। সেই ক্যাম্পাসে সবুজের সমারোহে এখন মিশেছে আবাসিক ও অতিথি পাখিরা। বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের জলাশয়গুলোতে এখন তাদের সরব উপস্থিতি। করোনা সংকটে গেল মার্চ থেকে ক্যাম্পাস বন্ধ, এর মাঝে বর্ষায় গাছপালাও পেয়েছে নতুন রূপ। সব মিলিয়ে কোলাহল মুক্ত জাহাঙ্গীরনগরের পরিবেশ এখন পাখিদের কাছে স্বর্গতুল্য। এই এলাকা প্লাস জাহাঙ্গীরনগর যে স্টুডেন্টরা আছে, টিচাররা আছে, তারা দেখে সকালবেলা তাদের ঘুমই ভাঙে পাখির ডাকে। আর এবার মানুষের বিচরণ একটু কম হওয়াতে পাখিদের বিচরণ আরো বেড়ে গেছে, সৌন্দর্য বেড়ে গেছে। ক্যাম্পাসে আসা হচ্ছে কোনো কাজে, তো এসে যখন পাখি দেখতে পাচ্ছি, এই সুযোগটা যখন আসছে, তখন অবশ্যই খুব ভালো লাগছে। প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষকরা বলছেন করোনার কারণে এবার পাখি মেলার আয়োজন নাও হতে পারে, যদিও সাম্প্রতিক বছরগুলোর তুলনায় এবার পাখির সংখ্যা বেশি। কোভিড সিচুয়েশনের কারণে এখানে লকডাউন চলছে, তো এই পরিস্থিতিতে আসলে দর্শনার্থীরাও পাখি দেখার জন্য না আসাটাই ভালো, কারণ এখানে এসে যদি সংক্রমণের ঝুঁকি বাড়ে তাহলে সকলের জন্য সেটি ক্ষতিকর হবে। এই পর্যন্ত আমরা 5 প্রজাতির হাঁস জাতীয় পাখি লেকগুলোতে দেখেছি, যেটি সাধারণত অন্যান্য বছরে ডিসেম্বরের শেষের দিকে গিয়ে পাই। রেকর্ড বলছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অতিথি পাখি আসা শুরু করে 1986 সাল থেকে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, জাহাঙ্গীরনগর ক্যাম্পাসে এই মুহূর্তে আছেন সহকর্মী নাজমুল হুদা, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। নাজমুল, ক্যাম্পাস বন্ধ থাকার কারণে বলা হচ্ছে এবার পাখির আনাগোনা বেশ বেশি, বাস্তবে আসলে কি দেখছেন? ধন্যবাদ তাবাসুম। আপনি যেমনটি বলছেন যে অন্যান্য বছরের তুলনায় কিন্তু এবার একটু আগে ভাগেই কিন্তু পাখি আসতে শুরু করেছে এবং শীতের শুরুতেই কিন্তু পাখি আসতে শুরু করেছে এবং পাখিগুলো কিন্তু এই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে 12টি লেক এবং লাল সবুজের শাপলার মধ্যে কিন্তু আসলে পাখিগুলো তার বিচরণ এবং প্রত্যেকটি পাখি আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয়ে আসলে পাখি তারা এখন ছাড়া। আপনার সাথে একটু কথা বলি, যেহেতু আপনি পাখি নিয়ে কাজ করেন, পাখি বিশেষজ্ঞ, এবার আসলে কত ধরনের পাখি এসেছে এই বিশ্ববিদ্যালয়ে শীতের শুরুতে কোভিডের মধ্যে? বিগত কয়েক বছরের তুলনায় এবছর পাখির পরিমাণ এবং প্রজাতি সংখ্যা দুদিক দিয়েই অনেক বেশি। বিশেষ করে যে সকল পাখি আমরা সচরাচর বিগত বছরগুলোতে পাইনি, যেমন আফ্রিকান কমডাক, এখানে নর্দার্ন শোভেলার, মেলার ডাক, এই পাখিগুলো এবার ফিরে এসেছে এবং নভেম্বরের প্রথম দিকেই আমরা প্রায় 5,000-এর মতো পাখি এখানে দেখতে পাচ্ছি, যেটি সাধারণত ডিসেম্বর মাসের শেষের দিকে হয়। এবং যেহেতু ক্যাম্পাস কোলাহল মুক্ত, এখানে দর্শনার্থীদের উন্মুক্ত নয়, এই কারণে হয়তো আমরা আশা করছি শীতের শেষের দিক নাগাদ এখানে পাখির পরিমাণ এবং প্রজাতি সংখ্যা দুটোই আরো বাড়ার সম্ভাবনা রয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে।
যেমনটা আসলে বলছিলেন যে এখানকার যারা পাখি বিশেষজ্ঞ তারা বলছিলেন এবং প্রত্যেকটি কথাই আসলে তাদেরকে আমরা যেটা জানলাম যে এবার অন্যান্য বছরের তুলনায় এবার কিন্তু অন্যরকম ভাবে আসলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কোভিডের কারণে কাউকে কিন্তু আসলে ঢুকতে দেওয়া হচ্ছে না এবং পুরোপুরি লকডাউন চলছে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাড়া অন্য কেউ কিন্তু এখন এখানে আসছেন এবং প্রয়োজনীয় কাজ ছাড়া। আর পাখি প্রেমীরা আসলে এবার আসলে তারা একটু পাখি যাতে দেখে এবং আসলে যেভাবে পাখি দেখা খুব প্রকৃতির কাছাকাছি পাখি দেখতে এবার এটা হচ্ছে না। এই ছিল আমার কাছে সর্বশেষ। চলে যাচ্ছি স্টুডিওতে তাবাসসুমের কাছে। তাবাসসুম। নাজমুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, জাহাঙ্গীরনগর ক্যাম্পাস থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী নাজমুল হুদা। সংবাদের সময় হলো আরেকটি বিরতির, ফিরছি খুব শীঘ্রই। আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সকাল 10টার সংবাদ। এবার খেলার খবর। অনুষ্ঠিত হলো শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেডের সাধারণ সভা। 2013 সাল থেকে 2019 সাল পর্যন্ত ক্লাবের কর্মকাণ্ড পর্যালোচনার পাশাপাশি সভায় পরবর্তী করণীয় বিষয়সমূহ নিয়ে আলোচনা করেন ক্লাব কর্মকর্তারা। আগামী 14 দিনের মধ্যে নতুন করে নির্বাচন কমিটি গঠন করার পাশাপাশি কমিটি গঠনের 1 মাসের মধ্যে নির্বাচন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সভায়। এ সময় উপস্থিত ছিলেন শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেডের চেয়ারম্যান সাইম সোভান আনভীর। এছাড়াও ক্লাবের বর্তমান কমিটির সদস্যদের সঙ্গে উপস্থিত ছিলেন পরিচালক বৃন্দ ও স্থায়ী সদস্যরা। সভা শেষে শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেডের অধীনে একটি ক্রিকেট ক্লাব চালু করার ঘোষণা দেন ক্লাবটির চেয়ারম্যান সাইম সোভান আনভীর। কোস্টগার্ডের পেস্টল ভার্চুয়াল অনুষ্ঠানে যোগ দিয়েছেন পেস্টল ভার্চুয়াল কমিশনের অনুষ্ঠানে ভার্চুয়ালভাবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এখন কোস্টগার্ডের প্রচলিত প্রথা অনুযায়ী জাহাজ সঙ্গে কালার্স অনুষ্ঠিত হবে। কোস্টগার্ডের পেট্রোল ভেসেলের কমিশনিং এর ভার্চুয়াল অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি ছিলাম সেখানে। নিউজ 24 সংবাদ এখন এ পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।